ওকে, আমাদের এই চ্যাপ্টার আজকে লেকচার 4 রানিং থাকবে এবং নেক্সটে হয়তোবা আরো 2টা লেকচার আসতে পারে এই চ্যাপ্টারের উপরে। সো বুঝতে পারছো যে 6টা লেকচার লাগছে এক চ্যাপ্টার শেষ করতে গিয়ে, চ্যাপ্টারটা নিশ্চয়ই বড়ই হবে এবং তোমাদের প্রিপারেশন নিতে বেশি সময় দেওয়া লাগবে। এর জন্য আমি কিন্তু আবার রিপিট করছি যে এই চ্যাপ্টার থেকে একের অধিক প্রশ্ন থাকবে, যেহেতু তোমাদের টোটাল চ্যাপ্টার আছে 7টা, ফাইনালে কোশ্চেন সেট থাকবে 8টা। সো যে চ্যাপ্টার গুলো বড় থাকবে সেই চ্যাপ্টার গুলো থেকে একের অধিক প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে। হয়তোবা একটা প্রশ্ন সিঙ্গেল সেট কমপ্লিটলি আসবে, আরেকটা সেটের অর্ধেক আসতে পারে। আমি একটু আগে থেকে তোমাদেরকে বলে রাখলাম, পরে হয়তো বলতে বলে গেলে তোমরা একটু নোট ডাউন রেখে দিতে পারো। ওকে, আজকে আমরা 2টা বই থেকে ফলো করছি, চিয়াং এর বই থেকে এবং এডওয়ার্ড টি ডাউলিং এর বই থেকে। And our class objective we designed as, after completion of the class we will be able to know the concepts of null matrices, transposes and their properties, determinants and non-singularity, determinant and matrix, actually relationship between determinant and matrix or comparison between determinant and matrix, third order determinants, minors and cofactors, Laplace expansion and higher order determinants. আচ্ছা, সো নাল ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি আমরা লাস্ট ক্লাসে আলোচনা করলে ভালো হতো, আমার খেয়াল ছিল না, সামহাউ এটা মিস হয়ে গেছে। নাল ম্যাট্রিক্স মানে কি? জিরো ম্যাট্রিক্স, তাই না? আমরা বলছি নাল ম্যাট্রিক্স অর জিরো ম্যাট্রিক্স denoted by 0 plays the role of the number 0. A null matrix is simply a matrix whose all elements are 0. Unlike I, the zero null matrix is simply a matrix whose elements all are 0. একটু টেকনিক্যাল আমি এটা কি করব। Unlike I, the zero matrix is not restricted to being square. আমরা বলছি যে unlike I means কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, আমরা বলছি আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতো না, জিরো ম্যাট্রিক্স কি হতে পারে? জিরো ম্যাট্রিক্স স্কয়ার নাও হতে পারে। আমরা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে দেখেছিলাম যে সেটা রেস্ট্রিক্টেড ছিল যে স্কয়ার ম্যাট্রিক্স হবে, অর্থাৎ যে কলাম ডিমেনশন ইকুয়াল টু রো ডিমেনশন হবে। বাট আমরা জিরো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অথবা নাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে বলছি যেটা এমনটা হতেই হবে, সেটা কন্ডিশনে নাই। Thus it is possible to write 2 by 2 a square matrix and 2 by 3 a non-square matrix. সো নাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমাদের যে আগে যে কন্ডিশনটা ছিল আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, সেটা এখন নাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে থাকছে না। এখন আমরা লাস্ট ক্লাসে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স দিয়ে শেষ করেছিলাম এবং তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ভেরিফাই করতে। কে কে করেছো? স্যার করছি। রেজাল্ট কি মিলছে? স্যার করেছি। এর মানতে আচ্ছা, রিয়াজুল আমিন রিয়াজ রেজড হ্যান্ড, বলো। স্যার করেছি, ওই জন্য রেজ হ্যান্ড করছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভেরিফাই করেছো? আমি কিন্তু এটা ভেরিফাই করিনি। জি স্যার, ভেরিফাই করেছি স্যার। ওটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোটেন্ট দেখছো তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন দেখো আমরা বলার চেষ্টা করছি যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সটা কি ছিল, যে a matrix is idempotent if a square equal to a, অর্থাৎ the initial matrix multiplied by of that matrix is equal to of the original matrix, right? সো আমাদের নাল ম্যাট্রিক্সটা ছিল, সরি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সটা ছিল যে ম্যাট্রিক্স থাকবে, আবার ওই ম্যাট্রিক্স দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করার পরেও যদি আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সে ব্যাক করতে পারি, সেটা আমরা বলছিলাম যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, রাইট? সো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের অরিজিনাল ম্যাট্রিক্সে ফিরে আসা, এটা স্পেশাল কেস। সো আমরা বলছি দেখো যে স্কয়ার নাল ম্যাট্রিক্স ইজ আইডেম্পোটেন্ট। A square null matrix is idempotent. That means এই যে আমরা যে স্কয়ার ম্যাট্রিক্সটা দেখাচ্ছি 2 by 2, এই স্কয়ার নাল ম্যাট্রিক্সটা যদি আমরা আবার এই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, যে 0 0 0 0 এটাকে যদি আবার মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের কি হবে? আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, মানে এই 2 by 2 একটা জিরো ম্যাট্রিক্স আবার ফিরে আসবে। বাট বলা হচ্ছে যে বাট এ নন স্কয়ার ওয়ান ইজ নট, অর্থাৎ আমরা সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আছে, আমরা যদি এই ম্যাট্রিক্সটা খেয়াল করি, এটা নন স্কয়ার একটা ম্যাট্রিক্স।
সো এই নন স্কয়ার ম্যাট্রিক্সটা আমাদের কি হবে না, আইডেম্পোটেন্ট হবে না। যদি আমরা এটাকে যদি আবার এটা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আইডেম্পোটেন্ট হবে না, বা এই 2/3 যে অর্ডারটা আছে এই অর্ডারে ব্যাক আসবে না। এই অর্ডারে আমাদের ব্যাক আসবে না। তোমরা এটা ভেরিফাই করে দেখতে পারো। এখন আমরা বলা হচ্ছে যে এটা একটা প্রুফ দেখার চেষ্টা করি। বলা হচ্ছে নাল স্কয়ার নাল ম্যাট্রিক্স ইজ আইডেম্পোটেন্ট বাট এ নন স্কয়ার ওয়ান ইজ নট। সো কেন নয় আমরা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো, বলা হচ্ছে as the counterpart of the number 0, null matrices obey the following rules of operation subject to conformability with regard to addition and multiplication. তোমরা অলরেডি এগুলো সবই দেখেছো যে মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশনের যে কনফর্মেবিলিটি কন্ডিশন আছে সেটা। সো আমাদের অ্যাডিশনের যে কনফর্মেবিলিটি কন্ডিশন সেটা কি ছিল, যে দুইটা ম্যাট্রিক্সের ডিমেনশন যদি ইকুয়াল হয় তাহলে আমরা সেটাকে অ্যাডিশন করতে পারি, অ্যাড করতে পারি, তাই না? সো আমরা দেখছি যে এ ম্যাট্রিক্সের যে ডিমেনশন আছে সেটা m ইনটু n বা m/n, জিরো ম্যাট্রিক্সের যে ডিমেনশন সেটা m/n। সো আমরা এটাকে অ্যাডিশন করতে পারি। অ্যাডিশন করার পরে আমরা আবার এভাবে লিখতে পারি 0 প্লাস a প্লাস 0 অথবা 0 প্লাস a, একই কথা। সো আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে আবার a ম্যাট্রিক্স m/n, কারণ যদি আমরা 2 প্লাস 0 করি 0 থাকবে, 4 প্লাস 0 করি সেটাও সরি 2 প্লাস 0 করলে সেটা 2 থাকবে, 4 প্লাস 0 করলে সেটা 4 থাকবে। সো a ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো থাকবে অ্যাকচুয়ালি কোন একটা নাল ম্যাট্রিক্সের সাথে অ্যাডিশন করার পরে আমরা সেই অরিজিনাল ম্যাট্রিক্সটাই পেয়ে যাব, সেটা বলার চেষ্টা করা হচ্ছে এখানে অ্যাডিশনের ক্ষেত্রে। বাট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি রেজাল্ট আসে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি রেজাল্ট আসে, যেমন আমরা বলছি যে আমাদের আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, রাইট? আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বলছি স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে এবং সেটা কি করতে হবে, একটা ওই ম্যাট্রিক্সকে আবার মাল্টিপ্লাই করলে আমাদের সেম ডিমেনশনের যে ম্যাট্রিক্স আসবে এবং সেম এলিমেন্টের যে ম্যাট্রিক্স আসবে সেটাকে আমরা বলছি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। সো আমরা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি দেখি যে আমাদের কনফর্মেবিলিটি কন্ডিশনটা কি থাকে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের কনফর্মেবিলিটি কন্ডিশনটা থাকে হচ্ছে এই যে আমাদের কলাম ফার্স্ট ম্যাট্রিক্সের বা লিড ম্যাট্রিক্সের কলাম ডিমেনশন ইকুয়াল টু ল্যাগ ম্যাট্রিক্সের রো ডিমেনশন, বা ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম ডিমেনশন ইকুয়াল টু ল্যাগ ম্যাট্রিক্সের রো ডিমেনশন, সেকেন্ড ম্যাট্রিক্সের রো ডিমেনশন, রাইট? সো আমরা দেখছি যে এ একটা ম্যাট্রিক্স m ইনটু n অর্ডারের বা m/n অর্ডারের, তাহলে m সংখ্যক এখানে রো আছে, n সংখ্যক কলাম আছে। আর যে নাল ম্যাট্রিক্সটা দেখছি সেখানে n সংখ্যক রো আছে, p সংখ্যক কলাম আছে। আমরা মাল্টিপ্লিকেশনের সময় তোমাদেরকে খুব সিম্পল একটা एग्जांपल দিয়েছিলাম যে আমরা যদি কোনো দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের যে নতুন যে ম্যাট্রিক্সটা আসবে সেটার অর্ডারটা কত হবে বা ডিমেনশনটা কত হবে, সেই ডিমেনশন দেখার জন্য আমরা আবার কি করি, লিড ম্যাট্রিক্সের রো ডিমেনশন এন্ড ল্যাগ ম্যাট্রিক্সের কলাম ডিমেনশনটা দেখে থাকি। সো আমরা a ইনটু 0 যদি করি a প্লাস 0 সময় আমরা a পাবো, বাট যদি a ইনটু 0 করি ফর एग्जांपल 2 ইনটু 0 দেন আমরা 0 পাবো, রাইট? সো আমরা বলছি a ম্যাট্রিক্সের সাথে এখন নাল ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করে আমরা 0 একটা ম্যাট্রিক্স পাচ্ছি, নাল ম্যাট্রিক্স পাচ্ছি, এবং নতুন যে নাল ম্যাট্রিক্সটা পাবো সেটার অর্ডার কত হবে, ফার্স্ট ম্যাট্রিক্সের রো ডিমেনশন, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম ডিমেনশন। সো এই নতুন ম্যাট্রিক্সের যে আমাদের যে নাল ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি সেটার আমাদের যে ডিমেনশনটা হবে সেটা হবে m/p, m/p বা রো ডিমেনশন অফ লিড ম্যাট্রিক্স বাই কলাম ডিমেনশন অফ ল্যাগ ম্যাট্রিক্স। সো আমরা এটা এভাবে দেখাতে পারছি। তাহলে খেয়াল করো আমাদের এই দুইটা যদি আমাদের নন স্কয়ার ম্যাট্রিক্স হয় তাহলে আমাদের ডিমেনশন কিন্তু আর আগের মতো থাকছে না, ডিমেনশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ডিমেনশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা 0 ইনটু a করি, 0 এখানে আমরা ডিমেনশন দেখাতে চাইছি q ইনটু m, a ম্যাট্রিক্সের ডিমেনশন দেখাতে চাইছি m ইনটু n। সো আমাদের নতুন যে ম্যাট্রিক্সটা আসবে সেটার ডিমেনশন হবে q ইনটু n বা রো ডিমেনশন অফ লিড ম্যাট্রিক্স বাই কলাম ডিমেনশন অফ ল্যাগ ম্যাট্রিক্স। সো আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি আমাদের ডিমেনশনটা চেঞ্জ হয়ে যায়, তাই না? ডিমেনশনটা চেঞ্জ হয়ে যায়। ডিমেনশন যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কি আমাদের আর আইডেম্পোটেন্ট পাওয়া সম্ভব? আর কিন্তু আইডেম্পোটেন্ট পাওয়া
সম্ভব না, কারণ আমরা আগে দেখেছি আইডেম্পোটেন্ট পেতে গেলে অবশ্যই স্কয়ার ম্যাট্রিক্স হতে হয়, রাইট? আচ্ছা খেয়াল করো এখানে আমরা বলছি যে ইন মাল্টিপ্লিকেশন দ্য নাল ম্যাট্রিক্স টু দ্য লেফট অফ দ্য ইকুয়াল সাইন and the one to the right may be of different dimensions. নাল ম্যাট্রিক্স আমাদের ইকুয়াল সাইনের লেফট সাইডে যেটা আছে পরেরটা কিন্তু আর সেটা থাকছে না। সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা দেখা দেয়, এবং আমাদের আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে সাধারণত মাল্টিপ্লিকেশনটা কন্ডিশন থাকে। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি এই টাইমে। a প্লাস 0 এ একটা ম্যাট্রিক্স দেখিয়েছি এবং বি 0 একটা নাল ম্যাট্রিক্স দেখিয়েছি। হ্যাঁ, তো আমরা সাম করার পর আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের এ ম্যাট্রিক্সটা আমরা ব্যাক পাচ্ছি, যেহেতু অ্যাডিশন। আর যদি আমরা সাবট্রাকশন দেখি, সরি মাল্টিপ্লিকেশন দেখি, তাহলে আমাদের কি আসে দেখো, a 2/3 একটা ম্যাট্রিক্স, আর আমরা একটা নাল যে ম্যাট্রিক্স আছে সেই নাল ম্যাট্রিক্সটা এখানে অ্যাকচুয়ালি কি নাল ভেক্টর, তাই না? যে 3 into 1 নাল ভেক্টর, 3 into 1 নাল ভেক্টর দিয়ে আমরা একটা মাল্টিপ্লাই করছি। এবং আমরা যদি এই 2/3 ম্যাট্রিক্স এবং 3 into 1 ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে চাই সেটা পসিবল, কারণ আমাদের দেখো ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম ডিমেনশন ইকুয়াল টু সেকেন্ড ম্যাট্রিক্সের রো ডিমেনশন আছে। সো মাল্টিপ্লাই করে অ্যাকচুয়ালি আমাদের কি আসে, 0 0 আসে। এখন কি ডিমেনশনটা সেম থাকছে? ডিমেনশন কিন্তু সেম থাকছে না, তাই না? সো বলছি যে আমাদের নন স্কয়ার যে নাল ম্যাট্রিক্স আছে সেটাকে যদি আমরা আবার মনে করি এটা আমাদের সব জিরোই ছিল, ফর এক্সাম্পল মনে করো আমাদের এই টার্মগুলো সব জিরো ছিল, এই টার্মগুলো সব জিরো ছিল। আবার যদি আমরা এটাকে যদি আবার মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কিন্তু ডিমেনশনটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ আমাদের যে আইডেম্পোটেন্টের যে কন্ডিশনগুলা সেগুলা ফুলফিল করে না। তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। বুঝতে কি প্রবলেম হচ্ছে এটা? না স্যার। আচ্ছা আমরা তাহলে নেক্সট টপিকসে চলে যাই, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে চলে যাই। আচ্ছা পার্টিসিপেন্ট কমে যাচ্ছে কেন? একটু আগে দেখলাম 40 জন, এখন অলরেডি কমে গেছে, আবার কমে যাচ্ছে 39। ঠিক আছে, আমরা অনেকে নেট প্রবলেম আছে তো এজন্য একটু ঝামেলা হয়। আমরা ট্রান্সপোজ খেয়াল করি, তোমরা ট্রান্সপোজ টার্মটার সাথে সবাই পরিচিত কম বেশি, আমরা একটু রিপিট করার চেষ্টা করছি। বলা হচ্ছে when the rows and columns of a matrix A are interchanged so that its first row becomes its first column and vice versa. Vice versa means আমরা যে কথাটা টার্ম এত সময় বলেছি so that its first row becomes its first column, তাহলে vice versa means its first column becomes the first row. We obtain the transpose of A which is denoted by A prime or AT. আমরা ট্রান্সপোজের ক্ষেত্রে অলওয়েজ A প্রাইম অথবা AT যে সিম্বলটা আছে সেটা ব্যবহার করব। A প্রাইমটাই বেশি ব্যবহার করা হবে, তোমরা একটু খেয়াল রেখো। In the newly introduced terminology, a row vector x prime constitutes the transpose of the column vector x. তোমরা মনে হয় আমি তোমাদেরকে এটা অলরেডি একবার দেখিয়েছিলাম যে রো ভেক্টরকে কিভাবে আমরা ট্রান্সপোজ করে কলাম ভেক্টরে নিয়ে আসতে পারি, তাই না? এটা আমার খুবই সিম্পল ছিল এবং তোমাদেরকে হোম টাস্কও দেওয়া ছিল, তাই না? মনে পড়ে গেছে এবার? করেছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ভালো, না করলেও তো এখন বুঝতে পারছি না করছো কিনা। শোনো, মহরম মাস, মিথ্যা কথা বলবা না, ঠিক আছে? আরবি বছরের শুরু কিন্তু সবাই করছে স্যার। আর মেইনলি ইথিক্যাল হবা, সবাইকে ইথিক্যাল হতে হবে। হ্যাঁ, নৈতিক বিষয়টা ক্লিয়ার থাকতে হবে, আর যাই করো নৈতিকতা যেন পরিষ্কার থাকে। আর ডিপ্রেশনে ভুগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, বুঝতে পেরেছো? কোনো অঘটন যেন ঘটিয়ে ফেলো না আবার। কি ব্যাপার এবার চুপ হয়ে গেল কেন? সবাই কি ডিপ্রেশনে নাকি? না স্যার। না স্যার। মনে হচ্ছে তো তাই। স্যার আমি ছিলাম, এখন আর নাই, অবশ্য প্রথমে ছিলাম। কে বললো কথাটা? আমি তো বুঝতে পাইনি, দেখে নেই তাকে। অনুপম বলছে। অনুপম ওই জন্য ক্যাম্পাসে ঘুরতে গেছিল, বুঝছো? যাই হোক, তোমরা ডিপ্রেশনে থাকবা না, আর অবশ্যই শেয়ার করবা, সবার সাথে শেয়ার করবা, ঠিক আছে? তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, সবার সাথে কথা বলবা, তাহলে দেখবা ডিপ্রেশনটা কেটে যাবে। ডিপ্রেশনে থাকতে হয় বিভিন্ন কারণে, এটা আমিও জানি, আমরাও তো তোমাদের এজ পার করছি, তাই না? বিভিন্ন কারণে সাফার করছি। সো প্রবলেম গুলা ফেস করতে শেখো, জীবনে কিন্তু প্রবলেম ফেস করতে হবে, এখনো কিছুই শুরু হয়নি তোমাদের জীবনের। তোমরা বুঝবা যখন তোমাদের দেখবা গুরুজন থাকবে না বা পাশ থেকে কেউ সরে যাবে, এই সকল বিষয়ে দেখবা তোমাদের প্রবলেম তৈরি হবে এবং তোমরা ডিপ্রেশনে ভুগতে পারো।
আর যদি বেশি প্রবলেম হয় তাহলে অবশ্যই সিনিয়রদের সাথে শেয়ার করতে হবে। ফ্রেন্ড হিসেবে সবার সাথে শেয়ার করবা, তাহলে দেখবা ডিপ্রেশনটা কেটে যাবে। আচ্ছা, আমরা एग्जांपल 1 দেখার চেষ্টা করি। যে ট্রান্সপোজের কথা বলছি, আমরা দুইটা ম্যাট্রিক্স রেখেছি, খেয়াল করো। গিভেন এ ম্যাট্রিক্স রেখেছি 2/3 ম্যাট্রিক্স, আর বি একটা ম্যাট্রিক্স রেখেছি 2/2 ম্যাট্রিক্স, অর্থাৎ স্কয়ার ম্যাট্রিক্স। The first one is non-square matrix and second one is square matrix. এখন আমরা যদি ইন্টারচেঞ্জ করি বা ট্রান্সপোজ করি, অর্থাৎ টোটাল যে এ ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করছি। খেয়াল করো, এ আছে 2/3 ম্যাট্রিক্স, তাই না? আমরা এ কে ট্রান্সপোজ করছি। এই ম্যাট্রিক্সের যে ফার্স্ট রো আছে 3 8 -9, তাহলে আমাদের এই ফার্স্ট রোটা হয়ে যাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম। তাহলে 3 8 -9 আমাদের হচ্ছে এলিমেন্ট গুলো আমাদের রো কলাম আকারে চলে আসলো, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কলাম আকারে চলে আসলো। ঠিক একইভাবে 1 0 4 এই এলিমেন্ট গুলো এখানে রো হিসেবে আছে, এখানে আমাদের কলাম হিসেবে চলে আসলো। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখন কিন্তু ডিমেনশনটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন 2/3 ছিল, এখন 3/2 হয়ে গেছে। এখন এখানে তিনটা রো আছে, 3 1 8 0 9 4 -9 4, এভাবে তিনটা রো আছে, আর আমাদের দুইটা কলাম আছে। আর যদি আমরা স্কয়ার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখো 3 4 1 7, জাস্ট এলিমেন্ট গুলো চেঞ্জ হয়েছে। প্লিজ কম্পেয়ার দিস ম্যাট্রিক্স B 2/2 and B ট্রান্সপোজ 2/2। খেয়াল করো, আমাদের এখানে কিন্তু জাস্ট আমাদের কি হচ্ছে, আমাদের এখানে জাস্ট এলিমেন্ট গুলা অ্যারেটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের যে ইয়ে আছে ডিমেনশনটা আছে, ডিমেনশন কিন্তু সেম থাকছে। কারণ আমরা দেখছি স্কয়ার ম্যাট্রিক্সের ডিমেনশন অলওয়েজ উইল বি সেম ইন কেস অফ ট্রান্সপোজ। আমরা দেখো এখন নেক্সট যদি আমরা কিছু থিওরিটিক্যালি যদি বলতে চাই, তাহলে আমরা কি বলছি যে বাই ডেফিনিশন ইফ এ ম্যাট্রিক্স A is m into m by n, if a matrix A is m by n, then its transpose A prime must be n by m, অর্থাৎ রো হয়ে যাবে কলাম আর কলাম হয়ে যাবে রো। And n into n square matrix however possesses a transpose with the same dimension, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি যে আমাদের স্কয়ার ম্যাট্রিক্সের যে ডিমেনশন থাকবে সেটা চেঞ্জ হবে না, কারণ তোমরা জানো যে স্কয়ার ম্যাট্রিক্সের রো নাম্বার অফ রোস ইকুয়াল টু নাম্বার অফ কলাম, সো এখানে চেঞ্জ হওয়ার সুযোগ থাকে না। আচ্ছা, আমরা আরেকটা एग्जांपल দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে if C 2/2 ম্যাট্রিক্স 9 -1 2 0 and D, এখানে আরেকটা স্কয়ার ম্যাট্রিক্স আছে। খেয়াল করো, আমরা দেখছি যে এখানে C প্রাইম 9 -1 2 0 এলিমেন্ট গুলো আমাদের সব সেমই থাকছে, জাস্ট আমরা রোটা কলাম হিসেবে লিখছি এবং কলামগুলো রো হিসেবে চলে যাচ্ছে। ঠিক একইভাবে আমাদের এটাও দেখো একই রেজাল্ট আসছে ডি প্রাইমটা, বাট একটু ডি প্রাইমটা তোমরা একটু খেয়াল করবা। এখান থেকে দেখো এই পাশে দেখো ডি প্রাইমটা একটু খেয়াল করো, জাস্ট একটু আমি মার্ক করে রাখলাম যে তোমাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করো, এখানে আমরা বলছি যে আমাদের ডি যে ম্যাট্রিক্সটা আছে আর ডি প্রাইম যে ম্যাট্রিক্সটা আছে, এলিমেন্ট এবং অ্যারে বা তাদের পজিশন কোনটা কি চেঞ্জ আছে দেখো তো। না স্যার। দেখো এখানেও কিন্তু 104 আছে, এখানেও 104 আছে, অর্থাৎ এই ডি ম্যাট্রিক্সটা এমন ভাবে ড্র করা হয়েছে, এর যে এলিমেন্ট গুলো আছে বা এর যে রো গুলো আছে, এটা যদি তুমি কলামে সাজাও তাহলে দেখতে একই রকম মনে হবে 104, তাই না? দেখো এটার কলামেও আছে, সরি হ্যাঁ ফার্স্ট কলামেও আছে 104, সেকেন্ড রো যদি খেয়াল করো তাহলে আমাদের এখানে 037, আমরা যদি আবার সেকেন্ড কলাম খেয়াল করি সেটাও 037, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা একটা ম্যাজিক্যাল ফর্মে লেখা হয়েছে যে এলিমেন্ট গুলো এমন ভাবে সাজানো হয়েছে যাতে তুমি ইন্টারচেঞ্জ করলেও একই রেজাল্ট আসে। ঠিক আছে, সো ডি ম্যাট্রিক্সটা আমাদের আসলে ট্রান্সপোজটা সেম রেজাল্ট দিচ্ছে। দেখো এটা এখানে বলা হচ্ছে যে হিয়ার দ্য ডিমেনশন অফ ইচ ট্রান্সপোজ ইজ আইডেন্টিক্যাল, যেটা আমরা বলছি স্কয়ার ম্যাট্রিক্স, সো আইডেন্টিক্যাল থাকবে with that of the original matrix. In deep transpose we also note the remarkable result that deep transpose inherits not only the dimension of D but also the original array of elements. মানে বলছিলাম যে এলিমেন্টস এর অ্যারে গুলো সেটা সেম থাকবে। The fact that D transpose is equal to D
is the result of the symmetry of the elements with reference to the principal diagonal. Considering the principal, considering the principal diagonal in D as a mirror, the elements located to its northeast are exact images of the elements to the southeast. তোমরা যদি মিরর নিয়ে দেখতে চাও তাহলে কিন্তু খুব ইজিলি এটা ভেরিফাই করা যায়। Hence the first row reads identically with the first column and so forth. তোমরা অ্যাডমিশন দেওয়ার সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেছো না, যে মানে যে মিরর ইফেক্ট করেছো না, দেখবা যে একটা ওয়ার্ডের মিরর ইফেক্ট দেয়া থাকতো, হ্যাঁ, বা একটা ওয়ার্ড কি করা হতো যে উল্টা করে সাজানো থাকতো এবং বলা হতো যে নিচের কোনটা এটা রিসেম্বল করে। সো এটা কিন্তু প্রশ্নটা একটু উপরে সোজা করে ধরলে দেখা যেত বিপরীত সাইড থেকে যে আসলে ওয়ার্ডটা কি আছে, বা কোনটা অ্যান্সার হবে, এটা কিন্তু খুব সহজে বোঝা যেত। সো এই ম্যাট্রিক্সটা তোমরা যদি মিরর নিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা ট্রান্সফর্মটা কেমন। ওকে, আমরা প্রপার্টিজ অফ ট্রান্সপোজেস দেখবো এখন। বলা হচ্ছে দ্য ফলোইং প্রপার্টিজ ক্যারেক্টারাইজ ট্রান্সপোজেস। তিনটা প্রপার্টি দেওয়া আছে। ফার্স্ট প্রপার্টিটা কি? এ ট্রান্সপোজ, সেটাকে আবার ট্রান্সপোজ যদি করি তাহলে আমরা এ পাবো, কারণ আমরা প্রথম ট্রান্সপোজের ক্ষেত্রে কি করছি, যে এ প্রাইম যদি চিন্তা করি বা ফার্স্ট যে ট্রান্সপোজটা আছে এটার ক্ষেত্রে কি করছি, আমরা এই ম্যাট্রিক্সের কলামটাকে আমরা রোতে লিখছি বা রোটাকে আমরা কলামতে লিখছি। সো সেটাকে যদি আবার ট্রান্সপোজ করি তাহলে তো একই কথা, আবার সেই আগে যেটা কলাম ছিল সেটাই কলাম হয়ে যাবে, আগে যেটা রো ছিল সেটাই রো হয়ে যাবে। সো বলা হয়ে থাকে যে the transpose of the transpose is the original matrix, এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। এটা আমরা অলরেডি প্রুফ দেখে ফেলেছি, তাই না? এখন আমরা বলছি যে সেকেন্ড যে প্রপার্টিটা আছে a plus b transpose। a plus b transpose যদি আমরা দেখি তাহলে a বলা হচ্ছে a plus b transpose is equal to a transpose plus b transpose. The second property may be verbally stated as the transpose of a sum is the sum of the transposes. The transpose of a sum is the sum of the transposes. Example 3 তে যদি আমি দেখি তাহলে দেখো AB transpose, right? AB transpose is equal to B transpose plus A transpose. আগে আমরা কি দেখছি, AB এর একটা প্রোডাক্ট দেখছি, তারপরে সেটা আমরা ট্রান্সপোজ দেখছি। এখন এটা তোমার প্রশ্ন হতে পারে স্যার এখানে তো তাহলে আমাদের A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ কেন নয়? কেন নয় সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের কনফর্মেবিলিটি কন্ডিশনের জন্য আমরা নিচে প্রুফ দেখব। তার আগে আমরা সেকেন্ড যে প্রপার্টিটা আছে সেটার একটু দেখার চেষ্টা করি। দেখো আমাদের এখানে সেকেন্ড প্রপার্টিটা একটু খেয়াল রাখো। The sum of the transpose of a sum is the sum of the transposes. A plus B transpose equal to A transpose plus B transpose. আমরা example 3 যেটা ড্র করছি, if A equal to 4190 and B equal to 2071, দুইটাই কিন্তু স্কয়ার ম্যাট্রিক্স, দেন আমরা বলতে যাচ্ছি A plus B transpose বা sum of a transpose of a sum। খেয়াল করো আমাদের কি আসছে যে 6, আমরা দেখছি যে এই A plus B আগে, তাহলে কি করতে হবে, A plus আমরা A and B কে সাম করতে হবে, তাই না? সো আমরা 4 যেহেতু আমাদের এটা দুইটা ডিমেনশন ইকুয়াল, সো আমরা অ্যাডিশন করতে পারি। সো 4 plus 2 দিলাম 6, 1 plus 0 দিলাম 1, 9 plus 7 দিয়ে আমাদের 16, 0 plus 1 আমাদের 1। সো আমরা সাম কিন্তু অলরেডি করে ফেলেছি। এখন সাম করার পরে অ্যাডিশন করার পরে আমরা এটা ট্রান্সপোজ করব। দেখো আমরা প্রাইম চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে এই ম্যাট্রিক্সটা এখন আমরা ট্রান্সপোজ করব। তাহলে আমাদের কি রেজাল্ট আসে, 6 1 রোটা চলে আসলো কলামে এবং নেক্সট যে রোটা চলে আসলো সেটা নেক্সট কলামে। সো এখন আমরা দেখছি যে A প্লাস B ট্রান্সপোজ ইকুয়াল টু কি ছিল, A ট্রান্সপোজ প্লাস B ট্রান্সপোজ। তাহলে আমরা প্রথমেই যদি A কে ট্রান্সপোজ করে নেই, B কে ট্রান্সপোজ করে নেই, দেন যদি সাম করি তাহলে কি রেজাল্ট আসে। সো আমরা এই ম্যাট্রিক্সটা ছিল আমাদের 4190, সেটাকে এখন আমরা 4190 লিখলাম ট্রান্সপোজ করে, এটা আমরা ট্রান্সপোজ করলাম, তারপরে আমরা দেখো সাম করছি, অর্থাৎ আগে ট্রান্সপোজ করছি পরে সাম করছি, দেন আমাদের যে রেজাল্ট আসে সেটা দেখো আমাদের এই ম্যাট্রিক্সের সাথে কি করে, এই ম্যাট্রিক্সের সাথে আমাদের মিলে যাচ্ছে, তাই না? আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্স
সরি আমি একটু ইয়ে করি। আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে a প্লাস বি ট্রান্সপোজ আর a ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এই দেখো এইটা এবং এইটা দুইটাই সিনোনিমাস, সো আমাদের প্রপার্টি স্যাটিসফাই করছে। বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা নেক্সট এখন থার্ড প্রপার্টিতে তাহলে চলে যাই। আমাদের থার্ড প্রপার্টিটা কি ছিল? প্রোডাক্ট অফ এ বি ট্রান্সপোজ, the transpose of AB equal to B transpose plus A transpose. এটা খেয়াল করো, আমরা বলছি থার্ড প্রপার্টি is that the transpose of a product is the product of the transposes in reverse order. To appreciate the necessity for the reverse order, let us examine the dimension conformability of the two products on the two sides of 3. If we let A be M into N, M by N and B be N by P, then AB will be M by P. খেয়াল করো আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সের দেখছি আমরা M by N, অর্থাৎ যে লিড ম্যাট্রিক্সের কলাম ডিমেনশন হচ্ছে N আর ল্যাগ ম্যাট্রিক্সের কলাম রো ডিমেনশন হচ্ছে N, সো মাল্টিপ্লিকেশন পসিবল। আর আমাদের নতুন যে অর্ডারটা আসবে সেটা হবে M by P, রো ডিমেনশন অফ লিড ম্যাট্রিক্স বাই কলাম ডিমেনশন অফ ল্যাগ ম্যাট্রিক্স। সো আমরা দেখছি যে এ বি যদি আমরা প্রোডাক্ট করি তাহলে আমাদের নতুন যে ডিমেনশন আছে সেটা আসে m বাই p, তাহলে এ বি প্রাইম উইল বি p ইনটু m। আমরা দেখো বলছি যে আমাদের a এবং b মাল্টিপ্লাই যদি করি তাহলে আমাদের অর্ডারটা আসে m বাই p। এখন এ বি আমরা পেয়ে গেছি m বাই p, তাহলে এই আমরা যদি এখন এ বি কে যদি ট্রান্সপোজ করি তাহলে আমাদের m বাই p টা রিভার্স হয়ে যাবে, হবে p বাই m, রাইট? তখন আমাদের এ বি ট্রান্সপোজটা হবে p বাই m। এখন আমরা বলছি দেখো আমাদের যে কনফর্মিলিটি কন্ডিশন বা প্রপার্টিসটা যেটা আছে, আমাদের প্রপার্টিসটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনের কনফর্মিলিটি কন্ডিশনটা ফুলফিল করতে হবে, প্লাস যে ডিমেনশনাল রিকোয়ারমেন্ট আছে এবং যে কন্ডিশনগুলো আছে সেটা স্যাটিসফাই করতে হবে। So বলা হচ্ছে for to equality to hold, it is necessary that the right hand expression be transpose a transpose of the identical dimension. আচ্ছা এখানে কি একটু ভুল আছে? আচ্ছা একটু লাইনে থাকো, আমার মনে হচ্ছে কোথাও একটু ভুল হচ্ছে, ক্লিয়ার হয় নাই। একটু ভুল হচ্ছিল, আমি সেটা মিন করতে যাচ্ছিলাম। খেয়াল করো আমাদের প্রপার্টিটা লেখার সময় আমার এখানে প্লাসটা বলে আসছে, হ্যাঁ প্লাসটা এখানে হবে, এটা মাল্টিপ্লিকেশনে থাকবে। তোমরা সবাই একটু খেয়াল করো, এটা একটু নোট নাও। এ বি ট্রান্সপোজ হবে বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, একটু নোট নাও প্লিজ। শুনতে পাচ্ছ? জি স্যার শুনতেছি। আচ্ছা, তোমরা মনে হয় আজকে বাইরে ঝগড়াও শুনতে পাচ্ছ, তাই না? স্যার বাইরের ঝগড়া শুনতে, ঝগড়া কিনা জানি না, মানে ঝগড়া ঠিক না, ওই যে গ্রামের লোকজন 10-12 জন এক জায়গায় হলে যা হয়, কিছু করার নাই আমার এখানে। আচ্ছা খেয়াল করো আমাদের এই এখানে প্লাস যে চিহ্নটা আছে এটা হবে না, কারণ আমি এটা টাইপিং এর মিস্টেক, ওই যে কপি পেস্ট করতে গেলে যা হয় আর কি, বুঝছো? কপি পেস্ট করতে গেলে এটা প্রবলেম হয়ে যায়। সো এটা হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হবে। আমাদের থিওরি ঠিক আছে, হ্যাঁ আমরা থিওরিটা এখানে ঠিকই লিখছি। এত বাইরের সাউন্ড আসছে, বিরক্তিকর খুবই। So আমরা দেখো বলছি যে for equality to hold, it is necessary that the right hand expression be transpose a transpose be of the identical dimension. Since B transpose is P into N, আমরা দেখো B টা কি ছিল N into P, তাহলে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি P আগে আসবে N পরে যাবে, সেটা বলা হচ্ছে যে B transpose P into N, and এর আমাদের ডিমেনশনটা কি ছিল M by N, সেটা আমাদের হয়ে যাচ্ছে কি A transpose is N by M। তাহলে আমাদের the product যদি আমরা করি এখন এই দুইটা ম্যাট্রিক্সে যে P N আর N M,
এই ডিমেনশনাল দুইটা ম্যাট্রিক্স যদি আমরা প্রোডাক্ট করি তাহলে আমাদের দেখো এটা সম্ভব, মানে মাল্টিপ্লিকেশন তো পসিবল, যেহেতু এখন আমাদের লিড ম্যাট্রিক্স হচ্ছে বি আর ল্যাগ ম্যাট্রিক্স হচ্ছে এ। সো কলাম ডিমেনশন ইকুয়াল টু রো ডিমেনশন, আর আমাদের নতুন যে প্রোডাক্টটা হবে সেটার ডিমেনশন হবে পি বাই এম। সো দ্য প্রোডাক্ট বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ইজ ইনডেড পি বাই এম, এই যে পি বাই এম as required. সো আমাদের যে কন্ডিশনটা ছিল যে আমাদের এ বি ট্রান্সপোজ উইল বি পি বাই এম, সেটাকে আমরা বি ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ যদি করছি তাহলে আমাদের আসে পি বাই এম। খেয়াল করো যদি আমরা এটাকে আগে লিখি, এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ পরে লিখি, তাহলে আমাদের কি রেজাল্ট আসবে? তাহলে আমাদের n ইকুয়াল টু n বাই এম মাল্টিপ্লিকেশন পি বাই এন, তাহলে m ইকুয়াল টু p কিন্তু হচ্ছে না। এটা যদি আমরা আগে লিখতে চাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের হয় না। খেয়াল করো, দা ডিমেনশন বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ডাজ ওয়ার্ক আউট। আর আমরা যদি এটা খেয়াল করি যে নোট অন দ্য আদার হ্যান্ড দ্য প্রোডাক্ট এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ ইজ নট ইভেন ডিফাইন্ড আনলেস m ইকুয়াল টু p। যদি m ইকুয়াল টু p হয় বা যদি স্কয়ার ম্যাট্রিক্স হয় তাহলে কিন্তু পসিবল, যদি আবার স্কয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে কিন্তু এটা পসিবল না, বা যদি m ইকুয়াল টু p হয় সেক্ষেত্রে পসিবল, না হলে পসিবল নয়। বুঝতে পেরেছো? সো আমরা এক্সাম্পল একটা দেখার চেষ্টা করি, অর্থাৎ এলিমেন্ট গুলো শুধু যে ডিমেনশন ইকুয়াল হলে হবে না, কিন্তু এলিমেন্ট গুলো সেম থাকতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু এটা রেজাল্টটা দিবে না। আমরা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। দুইটা ম্যাট্রিক্স দেখছি যে গিভেন a ইকুয়াল টু 1 3 আর 2/4, b একটা ম্যাট্রিক্স দেখেছি। সো আমরা ফার্স্টে আমাদের যে কন্ডিশন ছিল a b ট্রান্সপোজ ইকুয়াল টু b ট্রান্সপোজ a ট্রান্সপোজ। সো a b ট্রান্সপোজ করলে আমরা কি পাই? আমরা a b ট্রান্সপোজ করলে কি পাই? তাহলে আগে আমাদের কি করতে হবে? a আর b কে মাল্টিপ্লাই করে নিতে হবে, তাই না? a আর b কে আমাদের মাল্টিপ্লাই করে নিতে হবে। সো a আর b যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে 12 13 24 25। এখন আমরা এইটা যখন ট্রান্সপোজ করছি তখন আমাদের যে রেজাল্টটা আসে এটা হচ্ছে 12 13 24 25। ঠিক একই ভাবে আমরা বি ম্যাট্রিক্সটা আগে বি কে ট্রান্সপোজ করে নিলাম, 0 6 আছে কলাম বরাবর, 0 6 রো বরাবর চলে গেল, এবং এ ম্যাট্রিক্সটা আমরা ঠিক একই ভাবে ট্রান্সপোজ করে নেওয়ার পরে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের রেজাল্টটা দেখো সিনোনিমাস আসে। আমাদের দুইটা যে রেজাল্ট আছে সেটা হচ্ছে সিনোনিমাস। সো আমাদের থার্ড প্রপার্টিটাও ভেরিফাই করে ফেলেছি আমরা। নেক্সট আমরা আলাদা একটা সেকশনে যাই, ডিটারমিনেন্টস এন্ড নন সিঙ্গুলারিটি। তোমরা কি সবাই এই টার্মটার সাথে পরিচিত? না স্যার। যারা সায়েন্স থেকে এসেছে তারা হয়তো বা কেউ কেউ ডিটারমিনেন্ট সম্পর্কে বুঝতে পারে। আচ্ছা, জি স্যার, ছিল। জি স্যার। নন সিঙ্গুলারিটি আচ্ছা, নন সিঙ্গুলারিটি টার্মটা কি অপরিচিত লাগছে? তখন তো বাংলায় ছিল, এইজন্য হয়তো অতটা বুঝতে পারছি। আমরা স্ক্রিনটা তো বড় করতে পারতাম, তোমরা বলছো না কেন? আচ্ছা, determinants and non-singularity. The determinants of a square matrix A denoted by, খেয়াল করে এখানে কিন্তু আমরা a ডাবল বার, দুই পাশে বার দিয়েছি, তাই না? a চিহ্নটার পাশে দুই পাশে আমরা বার দিয়েছি। আগে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট দিচ্ছিলাম। একটা মেইন ডিফারেন্স কিন্তু দেখো, আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করি? থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এবং ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পল বার দিয়ে লিখবো। Is a uniquely defined scalar number associated with that matrix. আমরা স্কেলার দেখেছিলাম যে স্কেলারের কাজ কি ছিল? কোন একটা ম্যাট্রিক্স কে স্কেল আপ করা অথবা স্কেল ডাউন করা। সো আমরা যদি ডিটারমিনেন্ট কোন একটা ম্যাট্রিক্সের বের করি সেটা অবশ্যই একটা স্কেলার থাকবে বা সিঙ্গেল নাম্বার থাকবে। সো ডিটারমিনেন্টস আর ডিফাইন্ড অনলি ফর স্কয়ার ম্যাট্রিক্স। একটা মেইন কন্ডিশন যে ডিটারমিনেন্টস আর অনলি ফর স্কয়ার ম্যাট্রিক্স, নন স্কয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করা যাবে না। For a 2/2 matrix A equal to A11, A12, A21, A22, আমরা একটা স্কয়ার ম্যাট্রিক্স লিখেছি 2/2 অর্ডার। Its determinant is defined to be the sum of two terms as follows. So আমরা দেখো এটাকে এখন ডিটারমিনেন্ট হিসেবে লিখছি
আর এটা কিন্তু এখন আর ম্যাট্রিক্স নিচ্ছি না, যেটা আমরা বলছি যে এই ম্যাট্রিক্সটা আছে কিন্তু এই ম্যাট্রিক্সে আমরা এখন ডিটারমিনেন্ট বের করব। সো ডিটারমিনেন্ট বের করার জন্য আমরা কি করছি, এলিমেন্টগুলো আমরা ডিটারমিনেন্ট হিসেবে লিখছি এবং একটা রেজাল্ট ফাইন্ড আউটের চেষ্টা করছি। সো আমরা দেখো কি বলেছি যে মেইন যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে খেয়াল করো, a11 a22 এইটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হবে। সেম ভাবে দেখো আমরা দেখাচ্ছি যে a11 a22 মাল্টিপ্লাই করে আমরা লিখছি মাইনাস a21 a12, অর্থাৎ কর্নার গুলো মাল্টিপ্লিকেশন হবে এবং ফার্স্ট থেকে সেকেন্ডটা মাইনাস করা হবে। তাহলে আমরা যে রেজাল্ট পাবো নিশ্চয়ই একটা সিঙ্গেল নাম্বার পাবো, সেটাকে আমরা বলছি a স্কেলার, which is obtained by multiplying the two elements in the principal diagonal of A and then subtracting the product of the two remaining elements. আমরা ফার্স্ট যে মেইন ডায়াগোনালটা আছে সেটাকে মাল্টিপ্লাই করে বসাবো, তারপরে সাবট্রাক্ট করব বাকি যে এলিমেন্টগুলো আছে সেটার মাল্টিপ্লিকেশনের রেজাল্ট। সো আমরা এভাবে ডিটারমিনেন্ট পেয়ে যাচ্ছি। In view of the dimension of matrix A determinant A as defined in 1 star is called a second order determinant. যেহেতু আমাদের স্কয়ার ম্যাট্রিক্স ছিল 2/2 অর্ডার, সেটা আমরা বলছি এটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের আমরা যদি একটা एग्जांपल দেখতে চাই, দেখো A ম্যাট্রিক্স লিখছি যে A = 10 4 8 5, আমাদের যে ডায়াগোনাল এলিমেন্ট আছে 10 5, আর এটাকে আমরা তাহলে 5 × 10 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের 50 মাইনাস 8 × 4 তাহলে কত আসে 32। তাহলে 50 মাইনাস 32 = 18। ঠিক একইভাবে আমাদের বি ম্যাট্রিক্সটাও দেখ, আমার মনে ক্যালকুলেশন করা আছে এখানে দেখো। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা এখন দেখছি যে আমাদের প্রথমটা আসে 18 আর বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আসে -3। সো তোমরা ডিটারমিনেন্ট সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট সহজে আমরা এভাবে বের করতে পারি। এখন আমরা যদি ডিটারমিনেন্ট এন্ড ম্যাট্রিক্স এর রিলেশন দেখার চেষ্টা করি বা কম্পারিজন দেখার চেষ্টা করি তাহলে সেটা কেমন, জাস্ট আমরা 2/2 অর্ডার নিয়ে চিন্তা করে খেয়াল করছি। বলছি while a determinant enclosed by two vertical bars rather than brackets is by definition a scalar. সো আমরা বলছি ডিটারমিনেন্টটা অ্যাকচুয়ালি আসলে যে রেজাল্টটা দেয় সেটা হচ্ছে একটা স্কেলার হয়ে যায়। সো আর একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, a matrix as such does not have a numerical value. A matrix একটা সিঙ্গুলার ভ্যালু দেয় না, একটা ম্যাট্রিক্স সবসময় এলিমেন্ট হিসেবেই থাকে। হ্যাঁ, ওয়ান এলিমেন্ট ম্যাট্রিক্স বলতে পারো, কিন্তু সেটা কিন্তু আসলে ম্যাট্রিক্স থাকে না, সেটা স্কেলার হয়ে যায় বা একটা সিঙ্গেল নাম্বার হয়ে যায়। সেকেন্ড পয়েন্ট বলা হচ্ছে in other words a determinant is reducible to a number but a matrix is in contrast a whole block of numbers. বলা হচ্ছে ডিটারমিনেন্ট ইজ রিডিউসিবল টু এ নাম্বার। আমরা একটা নাম্বারে কিন্তু ডিটারমিনেন্ট কি, ডিটারমিনেন্ট আমরা যখন হচ্ছে ম্যাট্রিক্সটাকে আমরা ভার্টিক্যাল বার দিয়ে দেখাচ্ছি আমরা বলছি ডিটারমিনেন্ট, এবং সেখান থেকে কি করতে পারি আমরা সিঙ্গেল একটা নাম্বার বের করতে পারি। বাট যদি আমরা বলি ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাহলে কি একটা হোল ব্লক অফ নাম্বারস, তাই না? আমরা ওই ম্যাট্রিক্সের সকল এলিমেন্টকে একসাথে বলছি একটা ম্যাট্রিক্স। The third point is it should also be emphasized that a determinant is defined only for a square matrix. A determinant is defined only for a square matrix, whereas a matrix as such does not have to be square. আমরা ম্যাট্রিক্স কিন্তু স্কয়ার না হলেও আমরা সেটাকে ম্যাট্রিক্স বলছি, বাট ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ স্কয়ার ম্যাট্রিক্স থেকেই হতে হবে। সো তোমাদের যদি আসে যে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের ভিতরে কম্পারিজন করো, পারবা? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এগুলো নোট ডাউন করো। At this stage of discussion, it is possible to have an in-link of the relationship between the linear dependence of the rows in matrix A on the other hand and its determinant A on the other. The two matrices are actually আমরা কি দেখতে যাচ্ছি যে লিনিয়ার ডিপেন্ডেন্ট যে রো আছে এবং কলাম আছে সেগুলা। সো যদি আমরা র্যাঙ্কটা দেখার চেষ্টা করব, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, তখন আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হব যে যদি আমাদের যে রো এবং কলামগুলো থাকে এটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট বের করতে পারি না। কারণ ডিটারমিনেন্ট হয়ে যায় ভ্যানিশিং ডিটারমিনেন্ট। সো সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে আমরা দুইটা ম্যাট্রিক্স লিখছি সি আর ডি। সি ম্যাট্রিক্সে আমরা খেয়াল করো আমরা যে ফার্স্ট যে রোটা আছে সেটাকে আমরা C1 ট্রান্সপোজ
বা C1 প্রাইম দিয়ে করছি, আর আমাদের যে এটা আছে দেখো যে C2 প্রাইম আমরা যেটা ইনক্লুড করছি 3 আর 8। সো এটাকে যদি আমরা অল্টারনেট করে লিখি, এটাকে যদি আমরা অল্টারনেট করে লিখি তাও কিন্তু আমাদের যে রেজাল্ট আসবে সেটাকে আমরা আসলে অ্যাকচুয়ালি ট্রান্সপোজ দিয়ে করতে যাচ্ছি। খেয়াল করো আমরা বলছি যে আমাদের এই যে দুইটা ম্যাট্রিক্স এখানে দেখছি, তারপরে ফার্স্ট ম্যাট্রিক্সটা যদি আমরা দেখি, ফার্স্ট ম্যাট্রিক্সের C1 প্রাইম ইকুয়াল টু C2 প্রাইম, তাই না? যে আমাদের এই রো ইকুয়াল টু এই রো, এলিমেন্টের কোনো পার্থক্য তো নাই। সো বলা হচ্ছে both have the linearly dependent rows because C1 prime equal to C2 prime, অর্থাৎ আমাদের যে এলিমেন্ট ফার্স্ট রো যে এলিমেন্ট ইকুয়াল টু সেকেন্ড রো এলিমেন্ট। সো এই ক্ষেত্রে যদি আমরা ডিটারমিনেন্ট বের করতে, তাহলে ডিটারমিনেন্ট কি আসবে দেখো, এই যে এখানে খেয়াল করো সি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা এখানে বের করতে গিয়ে দেখছি যে 3 * 8 24 - 3 * 8 24 ইকুয়াল টু 0। সো এটা আমরা ডিটারমিনেন্ট বের করতে পারছি না, কারণ দুইটা রো ইকুয়াল আছে। সো এই ধরনের কেসে কি হয়, আমরা ডিটারমিনেন্ট বের করতে পারি না। সো লিনিয়ারলি যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্ট ফাইন্ড আউট করা সম্ভব হয় না। আর নেক্সট যে ম্যাট্রিক্সটা আছে সেটা খেয়াল করো D1 প্রাইম D2 প্রাইম। অ্যাকচুয়ালি আমরা বলতে যাচ্ছি এটা যদি আমরা ট্রান্সপোজ করে নিয়ে আসি তাহলে আমাদের রেজাল্টটা একই আসবে। সো খেয়াল করো আমাদের 2 6 8 24 এই দুটো কিন্তু আমরা দেখছি যে সামহাউ কি ডিপেন্ডেন্ট। আমরা বলছি D2 প্রাইম ইকুয়াল টু 4 D1 প্রাইম। ওকে, আমরা নেক্সট ম্যাট্রিক্সটা দেখছি D, আমাদের ফার্স্ট রো 2 6, সেকেন্ড রো 8 24। সো এখানে যদি খেয়াল করো যে আমাদের আমরা ফার্স্ট রো কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 4 দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি এই 2 আর 6 কে, তাহলে আমরা কিন্তু সেকেন্ড রোটা পেয়ে যাই, তাই না? 2 * 4 8, 6 * 4 24। সো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি ফার্স্ট রো কিন্তু somehow dependent on second row বা সেকেন্ড রো somehow dependent on ফার্স্ট রো। খেয়াল করে আমরা দেখছি যে D2 প্রাইম ইকুয়াল টু 4 D1 প্রাইম, অর্থাৎ আমরা ফার্স্ট রো কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমরা সেকেন্ড রো পেয়ে যাই। সো এটার ভিতরে একটা লিনিয়ার একটা রিলেশনশিপ আছে। এবং আমরা যদি এটা ডিটারমিনেন্ট হলো দেখতে চাই তাহলে দেখো আমাদের কত আসে, 2 * 24 - 8 * 6, রেজাল্ট কত আসে? রেজাল্ট আসে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা আসে 0। সো এই ধরনের যদি ডিপেন্ডেন্ট থাকে, লিনিয়ারলি যদি ডিপেন্ডেন্ট হয় আমাদের রো অথবা কলামগুলা, তাহলে আমাদের অ্যাকচুয়ালি 0 ভ্যালু ডিটারমিনেন্ট আসে। হ্যাঁ, so the result strongly suggests a vanishing determinant or a zero value determinant may have something to do with linear dependence. সো এখানে ডিপেন্ডেন্সের কারণে আমাদের এই প্রবলেমটা আসে। আর যদি আমাদের কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে না পারি তাহলে সেই ম্যাট্রিক্সের সলিউশন বের করা কঠিন হয়ে যায়। If linear dependence exists in a system of equations, the system as a whole will have an infinite number of possible solutions, making a unique solution impossible. Hence, we want to preclude linearly dependent equations from our models and will generally fall back on the following simple determinant test to spot potential problems. আমরা জাস্ট এখন দুইটা কন্ডিশন দেখি। Given a system of equations with coefficient matrix A, if determinant is equal to 0, determinant of A equal to 0, the matrix is singular. অর্থাৎ ডিটারমিনেন্ট ভ্যালু যদি আমরা 0 পাই তাহলে আমরা বলছি ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স and there is linear dependence among the equations. হ্যাঁ, আমরা দুইটাই ম্যাট্রিক্স দেখার চেষ্টা করেছি এবং সেখানে দুইটা ম্যাট্রিক্সে দেখেছি যে রোর ভিতরে লিনিয়ার ডিপেন্ডেন্স আছে। সো নো ইউনিক solution is possible in this case. And আমরা যদি দেখি যে if determinant of A is not equal to 0, the matrix is non-singular and there is no linear dependence among the equation and unique solution can be found. So আমরা যদি ইউনিক সলিউশন পেতে চাই কোন একটা ম্যাট্রিক্স থেকে তাহলে আমাদের কি দেখতে হবে, ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 আর 0 কিনা। যদি 0 হয় তাহলে আমরা ইউনিক সলিউশন পাবো না, আর যদি 0 না হয়, মাইনাস হতে পারে বাট 0 হবে না, তাহলে আমরা ইউনিক সলিউশন পেতে পারি। এখন আমরা দেখছি থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। আমাদের দেখছি থার্ড অর্ডার ডিটারমিনেন্টস। এত সময় আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করেছি।
So the determinant of a 3 by 3 matrix is called a third order determinant and is the summation of 3 products. The determinant of a 3 by 3 matrix is called third order determinant and is the summation of the 3 products. তোমাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। তোমাদের কেউ কেউ বলতে যাচ্ছে স্যার শেষ করে না কেন? এই চ্যাপ্টার তো শেষ সবারই নয় মনে হচ্ছে। আমি ভেবেছিলাম 3 দিনের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এখন দেখছি 6 দিন লাগছে। দেখো আমরা বলছি যে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট আমরা ফাইন্ড আউট করতে পারি কিভাবে? Take the first element of the first row A11 and mentally delete the column. আচ্ছা, এটা আমরা এইভাবে না পড়ি, এভাবে পড়লে বুঝতে পারবে না। আমরা একটু জাস্ট প্রসেসটা দেখার চেষ্টা করি। আমরা যে ম্যাট্রিক্সটা লিখেছিলাম সেই ম্যাট্রিক্সটা এখানে 3 বার লেখা আছে, 3টা স্টেপে আমরা ডিটারমিনেন্ট বের করব। তাই খেয়াল করো, আমরা বলছি আমাদের 3টা স্টেপে এখানে বের করতে হবে। তাহলে ফার্স্ট যে আমাদের এলিমেন্টটা আছে সেটা আমাদের কিভাবে আসবে? সেটা আসবে আমাদের, দেখো আমরা কিন্তু এভাবে বলেছি যে প্রথম যে ফিগারটা আছে এ ফিগার, এটা একটু খেয়াল করো। আচ্ছা, একটু লাইটারটা নিয়ে আসি। আমাদের প্রথম যে ম্যাট্রিক্সটা আছে, সরি আমাদের যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সে আমাদের প্রথম যে ডিটারমিনেন্ট ভ্যালুটা, ফার্স্ট পার্ট যে বা ফার্স্ট পোরশন যেটা, আমরা সেটা পাওয়ার জন্য কি করতে হবে? ফার্স্ট রো হিসেবে যদি আমরা চিন্তা করি, যে কোনো রো বা যে কোনো কলাম থেকে কিন্তু তোমরা ডিটারমিনেন্ট বের করতে পারবে। তবে আমরা যে কোনো একটা রো ধরে নেই যে ফার্স্ট রো দিয়ে আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করব। সো আমরা প্রথম যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে আমাদের A11 টাকে নিতে হবে। দেখো এখানে বলা আছে যে টেক দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য ফার্স্ট রো। ফার্স্ট এলিমেন্ট অফ দ্য ফার্স্ট রো কি? A11 and mentally delete the row and column in which it appears. See A below, then multiply A11 by the determinant of the remaining elements. So আমরা ফার্স্টে কি করছি? ফার্স্ট রোর যে ফার্স্ট এলিমেন্ট আছে সেটা হচ্ছে A11। সো A11 কে আমরা চিন্তা করছি এবং মেন্টালি চিন্তা করছি যে আমার ফার্স্ট যে রোটা আছে সে ফার্স্ট রোটা কাটা বা এখানে নাই, সেকেন্ড এবং ফার্স্ট যে কলামটা আছে সেটাও আমি কেটে দিচ্ছি। অর্থাৎ আমার এই এলিমেন্টটা যে রো এবং যে কলামে বিলংস করছে বা অ্যাপিয়ার হচ্ছে সেই রো এবং কলামটা আমাকে নাই ধরতে হবে এখানে। তাহলে আমার আর কয়টা এলিমেন্ট থাকে? এখানে 4টা এলিমেন্ট থাকে, তাই না? তাহলে এই 4টা এলিমেন্টের এখন আমার ডিটারমিনেন্ট বের করতে হবে। এই 4টা এলিমেন্টের যদি আমি ডিটারমিনেন্ট বের করতে যাই তাহলে আমার কি আসে? A22 in multiplication of A33 minus A32 A23। এইভাবে দেখো আমাদের A11 থাকবে A22 A33 minus A32 A23। ঠিক একইভাবে আমি যদি ফার্স্ট রোর সেকেন্ড এলিমেন্টটা এখন চিন্তা করি, তাহলে এই সেকেন্ড এলিমেন্টটা যে রো বরাবর এবং যে কলামে থাকবে সেটাকে আমার চিন্তা করতে হবে, যেটা এখন নাই, এটাকে মেন্টালি ডিলিট করে ফেলতে হবে। তাহলেও দেখো আমার এলিমেন্ট থাকে এখন 4টা এলিমেন্ট থাকে, A21 A23 A31 A33। তাহলে এটার ডিটারমিনেন্ট ভ্যালু বের করার জন্য আমার কি করতে হবে? A12 মাল্টিপ্লিকেশন হিসেবে রেখে A21 A33 মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই করতে হবে এবং মাইনাস A31 A23। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। সামনে একটা মাইনাস গুলো স্যার। হ্যাঁ, সামনে একটা মাইনাস হবে, একটা মাইনাস হবে সেটা বলছি। জাস্ট আমি আগে প্রসেসটা দেখছি, খেয়াল করো। সো আমাদের লাস্টের যে ফার্স্ট রো যে লাস্ট এলিমেন্টটা আছে আমাদের A13, রাইট? A13। এখন A13 কে আমাদের দেখো এটা কি করতে হবে? এটা যে ফার্স্ট রোতে আছে এবং থার্ড কলামে আছে। এখন এই ফার্স্ট রো এবং থার্ড কলামকে আমার মেন্টালি ভাবতে হবে এটা নাই। তাহলে আমাদের এলিমেন্ট থাকে এখানেও 4টা, ঠিক একইভাবে A13 মাল্টিপ্লিকেশন রেখে A21 A22 A31 A32। এভাবে আমার যে এলিমেন্ট গুলো আছে সেটাকে আমরা ফাইন্ড আউট করব। এবং আমরা দেখো আমরা যেটা এখানে অলরেডি ডিফাইন করার চেষ্টা করেছি যে এইভাবে A11 যখন রাখছি তখন বাকি যে 4টা এলিমেন্ট আছে
a12 রাখছি, এখানেও বাকি 4টা এলিমেন্ট থাকবে, a13 ক্ষেত্রেও 4টা এলিমেন্ট থাকবে। এখন এই যে আমরা বলছি যে তোমরা অনেকে অলরেডি বলে ফেলেছো যে এখানে একটা মাইনাস চিহ্ন হবে সেকেন্ডটার ক্ষেত্রে, সেকেন্ডের ক্ষেত্রে মাইনাস চিহ্ন হবে। সো আমি সেই মাইনাস চিহ্নটা সরাসরি না লিখে -1 দিয়ে মাল্টিপ্লাই করছি, একই রেজাল্ট, এটা এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে। সো এই চিহ্নটা কেন মাইনাস হবে, এই চিহ্নটা কেন মাইনাস হবে? ডিটারমিন্যান্টের ক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। সো ফার্স্ট এটা যদি প্লাস হচ্ছে আমাদের এখানে, সেকেন্ডটা হবে মাইনাস, তারপরটা হবে প্লাস। তো এটা কেন হয়? আচ্ছা, তার আগে আমরা দেখে নেই যে আমাদের ডিটারমিন্যান্ট গুলোটা কেমন আসে অ্যাকচুয়ালি। সো আমাদের প্রসেসটাকে তোমরা বুঝতে পারছো থার্ড অর্ডার ডিটারমিন্যান্টের ক্ষেত্রে? জি স্যার। জি স্যার। এই যারা রিপ্লাই করছে তারাই শুধু রিপ্লাই করছে, বাকিদের কি খবর? দেখিয়ে র্যান্ডমলি একটু জিজ্ঞাসা করি, এটাকে 2011 রোল সানজিদা হয়তো বা হতে পারে, তুমি অনলাইনে আছো? জি স্যার। আব্দুল্লাল মামুন, তুমি অনলাইনে আছো? জি স্যার আছি। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো প্রসেসটা? জি স্যার বুঝতে পারছি, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। শুধু এইটুকু? তার আগেরটাও বুঝছি স্যার, ওই যে একটা কলাম মানে মেন্টালি ধরে নিতে হবে যে নেই, আর সেই রোটা ধরে নিতে হবে যে ওইটা নেই, নিয়ে বাকিগুলো অন্য নিয়মে বাকিগুলো থেকে ডিটারমিনেন্ট বের করতে হবে। সাবট্রাকশন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা দেখি আমাদের প্রসেসটা তাহলে ক্লিয়ার। এখন আমরা চেষ্টা করি যে এই মাইনাসটা কেন আসে। আমরা বলছি যে আমরা যখন মাইনর এবং কোফ্যাক্টর দেখবো তখন অ্যাকচুয়ালি আমরা এটা আরো বেশি ক্লিয়ার হব। তবে এখানে একটু বলে নেই, খেয়াল করো, আমরা ফার্স্ট রোর ফার্স্ট এলিমেন্ট ধরে আমাদের এই পোরশনটা বের করেছি। এই পোরশনটা আমরা বের করেছি আমাদের কি, এই যে a11, এটা ফার্স্ট রোর ফার্স্ট এলিমেন্ট। এখন এই ফার্স্ট রো যে ফার্স্ট এলিমেন্টটা আছে, এটার অ্যাকচুয়ালি পজিশনটা কি, এটার অ্যারেটা কি, 1 এবং 1, ফার্স্ট রো ফার্স্ট কলাম। তাহলে i আর j, i ইকুয়াল টু 1, j ইকুয়াল টু 1, আমরা কি এর আগে aij এভাবে লিখছি না, aij এভাবে লিখছি। সো i এখানে কি, আইটা হচ্ছে রো, সরি যদি আমরা aij লিখি, i হচ্ছে রো, j হচ্ছে কলাম। সো এখানে 1 হচ্ছে রো, এই 1 হচ্ছে কলাম নাম্বার। সো আমরা দেখছি যে a11 আছে, তাই না? এই 1 প্লাস 1 এটা যোগ করলে কত হবে, 2, তাই না? এটা যোগ করলে হবে 2। সো আমরা এই যে -1 তোমরা যেটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এই -1 এখানেও আছে, এইখানেও আছে। আমরা যদি ডিটারমিনেন্ট বের করতে চাই, এই -1 বা যদি আমরা কোফ্যাক্টর চিন্তা করতাম তখনও একই অবস্থা, এই -1 এখানেও আছে। খেয়াল করো পয়েন্ট, এই -1 এখানেও আছে, কিন্তু এই -1 এর উপরে যদি আমি স্কয়ার করি এই 1 প্লাস 1, তাহলে কি হয়, প্লাস 2। -1 কে যদি তোমরা স্কয়ার করো তাহলে কি আসে, +2 আসে। কে বললো এটা? 1 ই তো আসে স্যার আমি কে আরেকটা বললো বলতেছি, +2 হয়, কে বললো? +2 ওই হিসেবে বলিনি স্যার। আচ্ছা। আরেকটা ছিল যে আমরা স্যার এটা বার করতাম যে ইন্টারে থাকতে -1 ব্র্যাকেটে রাখি, তো হোল টু দি পাওয়ার r প্লাস c লিখতাম। তুমি যেভাবে যাও 2 তো আসবে না, -1 কে তুমি যতই স্কয়ার করো না কেন। না স্যার ওইটা বলি না, আমি ওই ইন্টারে আমরা এসএসসি তে আমরা -1 ব্র্যাকেটে রাখি, হোল টু দি পাওয়ার r প্লাস c দিয়ে তা প্লাস মাইনাস বার করতাম আর কি। হ্যাঁ ঠিক আছে, আমরাও সেটা যাব, আমরাও করব, কিন্তু খেয়াল করো এখানে আমি বলছি তোমার -1 হোল স্কয়ার, সেটা রেজাল্ট কি আসে, সেটা +2 আসবে না কোনো। 1 এর পরে তুমি 100 দাও, 1 মিলিয়ন দিলেও তো 1 ই আসবে। জি স্যার ঠিক আছে, 1 এর পরে তুমি 1 মিলিয়নও যদি দাও তাও তো সেটা 1 ই আসবে। সো আমরা বলছি যে 1 এর পাওয়ার যদি 2 থাকে, সেটা আমাদের এই মাইনাসটা প্লাস হয়ে যায়। কিন্তু আমরা যখন এই সেকেন্ড টার্মটাতে দেখছি, তখন আমাদের -1 এর পাওয়ারটা আসলে কত আসবে, 1 প্লাস 2, দ্যাট মিন্স 3। অ্যাকচুয়ালি এই কারণে আমাদের এটা মাইনাস থেকে যায়, বুঝতে পেরেছো?
থার্ড টার্মের ক্ষেত্রে খেয়াল করো, আমাদের এখানেও যদি -1 থাকতো তাহলে সেটার পরে 1 + 4 অর্থাৎ পাওয়ার থাকতো 4। সো -1 টু দি পাওয়ার যদি 4 পাওয়ার থাকে তাহলে সেটা আমাদের প্লাস হয়ে যায়। নেট ডিস্টার্ব করতেছে। নেট ডিস্টার্ব করছে, একটু কি করা যাবে বলো? এটা তো আমার হাতে না। আজকে নেট ডিস্টার্ব করছে ঠিক আছে, কিন্তু ক্লাস আমরা অফ করব না, বুঝতে পেরেছো? স্যার মানে যেটা পড়াইছেন এটা একটু আবার মানে আচ্ছা ভাঙা ভাঙা আসছে আর কি, ওটা যদি আবার পড়াইতেন। ওকে, আই রিপিট। আমাদের -1 এইখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। দুইটা আমরা ইগনোর করছি একটা কারণে, যে -1 আমাদের মনে করো এখানে a11 এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যখন কোফ্যাক্টর বের করব তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। যদি আমাদের -1 এর পাওয়ার এখানে এই যে রো নাম্বার প্লাস কলাম নাম্বার থাকে, অর্থাৎ -1 টু দি পাওয়ার 1 + 1 দ্যাট মিন্স 2, -1 ইকুয়াল টু দি পাওয়ার যদি 2 থাকে তাহলে রেজাল্ট কত আসে? +1, রাইট? সো +1 আমাদের এখানে আসলে অ্যাকচুয়ালি লেখার দরকার নাই, বা আমাদের প্লাস চিহ্নটা সামনে লেখার দরকার, এটা আমরা ইগনোর করছি। বাট সেকেন্ডের ক্ষেত্রে আমরা কি দেখছি যে -1 এখানে আছে। এখন এই -1 টু দি পাওয়ার আমাদের নাম্বার অফ রো প্লাস নাম্বার অফ কলাম হবে, অর্থাৎ -1 ইকুয়াল টু দি পাওয়ার 1 + 2 দ্যাট মিন্স 3। তো -1 কে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের অ্যাকচুয়ালি মাইনাসটা থেকে যায়। এই কারণে আমরা এখানে -1টা রেখেছি, এবং আমাদের নেক্সট যে ইকুয়েশনটা আছে দেখো a12 এর আগেও আমরা মাইনাস রেখেছি, এবং থার্ড যে টার্মটা আছে a13, এখানেও যদি আমরা -1 কল্পনা করি এবং সেটাকে যদি আমরা যদি টু দি পাওয়ার দিয়ে যদি a1 + 3 লিখি দ্যাট মিন্স 4, তাহলে আমাদের সেই রেজাল্টটা আসে +1। সে +1 এবং a13 মাল্টিপ্লাই করলে +a13 আসে। এজন্য আমরা এখানকার মাইনাস চিহ্নটা ইগনোর করছি। এখন বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখবা যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, এটা খেয়াল রাখবা। আর আমি যে ফর্মুলাটা দেখিয়েছি এটা আমরা আবার রিপিট করব নেক্সট স্টেজে। আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। এক্সাম্পল 1 আমরা যেভাবে ড্র করছি, দেখো একটা ম্যাট্রিক্স ড্র করেছি 3x3 ম্যাট্রিক্সে, এবং আমরা বলছি যে ডিটারমিনেন্ট অফ A ইজ ক্যালকুলেটেড অ্যাজ ফলোস। তাহলে আমরা ফার্স্ট রো ধরেই করি, 8 নিয়েছি, তাহলে আমরা মেন্টালি ডিলিট করে দিচ্ছি ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম। দেন আমাদের থাকে হচ্ছে এই 4 7 1 3, 4 7 1 3 রাখলাম, এবং একই ভাবে আমরা আমাদের যে ফর্মুলা দিয়েছি তাতে আমরা অন্যান্য এলিমেন্ট গুলো ড্র করলাম, এবং ফাইনালি আমরা দেখো রেজাল্ট পাচ্ছি কত? 63। তাহলে আমাদের এই ডিটারমিনেন্ট যেটা ভ্যালুটা আসলো সেটা হচ্ছে 63, এবং এটা কি নট ইজ ইকুয়াল টু 0। সো আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং এখান থেকে ইউনিক সলিউশন পাওয়া পসিবল, রাইট? আমি ফার্স্ট চলে গেলাম কারণ আমরা থিওরিটা অনেক সময় দেখিয়েছি, এখন আমাদের এই এক্সাম্পলটা তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে। আমরা এখন মাইনরস এন্ড কোফ্যাক্টরস এ যাচ্ছি, এবং এখানে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমরা যেটা একটু তোমাদের বুঝতে হয়তো সমস্যা হচ্ছিল সেটা আমরা এখন ক্লিয়ার করব। Look at here, the elements of a matrix remaining after the deletion process, the elements of a matrix remaining after the deletion process form a subdeterminant of the matrix called a minor. Thus, a minor Mij is the determinant of the submatrix formed by deleting the ith row and jth column. So, আমরা যদি ফার্স্ট যে a11 এর যে ডিটারমিনেন্ট আছে সেটা যদি চিন্তা করি, তাহলে আমাদের এই ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম ভ্যানিশ হয়ে যায়, থাকে আমাদের এই টুকু অংশ, তাই না? a22 a23 a32 a33। তাহলে এই যে আমাদের যে সাব যে ডিটারমিনেন্টটা আছে বা সাব ম্যাট্রিক্সটা আছে, এই সাব ম্যাট্রিক্সটাকে আমরা বলছি, এর যে ডিটারমিনেন্ট আসবে সেটাকে আমরা বলছি মাইনরস। খেয়াল করো, তাহলে আমাদের m11 কি থাকবে? a22 into a33 minus a32 a23, রাইট? আমাদের এই রিমেইনিং যে এলিমেন্ট থাকবে সেটাতে আমরা m11 যে মাইনরটা আছে সেটা বিল্ড আপ করছি। ঠিক একই ভাবে আমরা m12 এর জন্য ঠিক একই প্রসেস ফলো করব, যে আমরা এই বরাবর সেকেন্ড কলাম এন্ড ফার্স্ট রো আমরা ভ্যানিশ করে দিব। তাহলে আমাদের কি থাকে? a21 a23
A31 A33 A31 A33 এভাবে থাকছে। ঠিক একইভাবে আমাদের M3 আমরা পেয়ে যাচ্ছি। সো মাইনর পাওয়ার জন্য আমাদের আগের প্রসেস শুধুমাত্র আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে ওই যে ফার্স্ট যে এলিমেন্টটা আমরা রাখছিলাম সেটা আমরা মাল্টিপ্লিকেশন আকারে রাখবো না, আমরা বলছি যে সেই এলিমেন্টারি মাইনর হচ্ছে M11। সো হোয়ার বলছি M11 is the minor of A11, M12 is the minor of A12 and M13 the minor of A13. Thus the determinant of matrix A can be written as আমরা যে ডিটারমিনেন্ট আগে দেখেছিলাম সেই ডিটারমিনেন্টটাকে আমরা সংক্ষেপে লিখছি A11 M11 plus A12 minus 1 M12 plus A13 M13। ঠিক আছে, আমরা কি করছি এখন আমাদের মাইনর দিয়ে ম্যাট্রিক্সটা লেখার চেষ্টা করছি। এখন কোফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি বলছি, এই কোফ্যাক্টর Cij is a minor, অর্থাৎ কোফ্যাক্টরটা একটা মাইনর এবং সেটা কি উইথ এ প্রেসক্রাইবড সাইন। খেয়াল করো, আমরা বলছি কোফ্যাক্টরটাও কি এটা একটা মাইনর, বাট এটা কি করে সাইনটাকে প্রেসক্রাইব করে নাই। এখানে কিন্তু আমরা যখন মাইনর দেখেছিলাম খেয়াল করো তখন কিন্তু আমরা যে মাইনাস চিহ্নটা আনি নাই, আমরা শুধু এলিমেন্ট গুলার যে ডিটারমিনেন্ট ভ্যালু সেটা আনার চেষ্টা করেছিলাম, সেখানে আমরা কিন্তু মাইনাস চিহ্নটা আনি নাই। বাট আমরা যখন কোফ্যাক্টর দেখছি তখন আমাদের প্রেসক্রাইবড সাইন আছে, প্লাস হলে তো দেওয়া লাগে না কিন্তু মাইনাস হলে দিতে হবে। সো আমরা বলছি দ্য রুল ফর দ্য সাইন অফ এ কোফ্যাক্টর ইজ Cij minus 1, এই যে এখানে দেখো টু দি পাওয়ার এই যে I plus j দেওয়া আছে এন্ড মাইনরটা রাখা আছে। অ্যাকচুয়ালি কোফ্যাক্টরটাও মাইনর বাট এখানে প্রেসক্রাইবড সাইন থাকবে। তো মাইনর আর কোফ্যাক্টরের ভিতর যে ডিফারেন্সটা সেটা কি বুঝতে পেরেছো? এই তোমাদের পার্টিসিপেন্ট 44 থেকে 29 হয়ে গেছে, মানে আমি বাদ 28 জন। ধৈর্য নাই তোমাদের, ঠিক আছে? নেক্সট দিন থেকে আমিও তোমাদেরকে সেভাবে ট্রিট করব। খেয়াল করো, আমরা বলছি if the sum of the subscripts is an even number, subscript means এই যে I plus j যদি ইভেন নাম্বার হয়, দ্যাট মিন্স যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের মাইনাস 1 টা অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে, তাই না? দেন আমরা বলছি Cij must be equal to Mij, since -1 raised to an even power, that is জোড় সংখ্যা, is positive। যদি 2 হয় I plus j equal to 2 হয় বা 4 হয় বা 6 হয় তাহলে আমাদের এই -1 টা ভ্যানিশ হয়ে যাবে। আর যদি if I plus j is equal to an odd number, that is বিজোড় সংখ্যা যদি হয় তাহলে আমাদের কি হবে, Cij equal to minus Mij হবে বা মাইনাস মাইনর হবে। যেহেতু আমরা বলছি যদি 1 plus 2 হয় তাহলে আমাদের কি হবে, 3 হবে পাওয়ারটা, তাই না? -1 এর পাওয়ার হবে 3, -1 টা মাইনাস থেকে যাবে। তো সেটা বলা হচ্ছে since -1 is raised to an odd number is negative, -1 এর পাওয়ার যদি আমাদের বিজোড় সংখ্যা তাহলে সেটা নেগেটিভ থাকবে। কেউ কিছু বলবা? না স্যার। আচ্ছা, বুঝতে পারছো তোমরা? আমি তো মানে কনফিউজ হয়ে যাচ্ছি, টপিকটা অনেক বেশি পড়ানো হয়ে যাচ্ছে। আমরা তো বুঝতে পারতেছি। অ্যাকচুয়ালি তোমাদের এই চ্যাপ্টারটাতে আসলে সিলেবাসে কিন্তু এভাবে দেওয়া নাই। হ্যাঁ, সিলেবাসে খুবই অল্প দেওয়া আছে, এখানে মাইনর কোফ্যাক্টর ডিটারমিনেন্ট এগুলো কোনো কিছুই নাই। বাট প্রবলেম হচ্ছে আমি যদি এইগুলো না পড়াই তাহলে আমি ইনভার্সে যাব কিভাবে? আমি যদি কোফ্যাক্টর ম্যাট্রিক্স তোমাদেরকে না পড়াই তাহলে আমি তো ইনভার্স ম্যাট্রিক্স পড়াতে পারবো না। বাট দেওয়া আছে ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে ক্রেমারস রুলস দেওয়া আছে। সো ডিটারমিনেন্ট যদি আমি না বুঝি, আমি যদি কোফ্যাক্টর না বুঝি, আমি যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স না বুঝি তাহলে আমি কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স এর সলিউশন করব বা আমি ক্রেমারস রুল দিয়ে সলিউশন করব? তোমরা নিজেরাই যারা এর আগে হয়তোবা করেছো তারা বুঝতে পারছো, বা আমি তোমরা নেক্সট ক্লাস যখন করবে তখন এটা বুঝতে পারবে যে ডিটারমিনেন্ট না বুঝলে, কোফ্যাক্টর না বুঝলে তোমরা কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বুঝতে পারবে না, প্লাস ক্রেমারস রুল বুঝতে পারবে না। তো সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট, এজন্যই কিন্তু চ্যাপ্টারটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিলেবাসে অল্প দেখতে পাচ্ছ, বাট এগুলো আমরা পড়াচ্ছি সবকিছু কিন্তু রিলেটেড, এগুলো না বুঝলে আমরা ওইগুলো বুঝতে পারবো না, প্রবলেমটা হয়ে যাচ্ছে এই। আচ্ছা, আমরা একটা एग्जांपल দেখার চেষ্টা করছি, এখানে খেয়াল করো, চ্যাং এর বই থেকে নেওয়া আছে। এটা বলা হচ্ছে দেখো, ইন দ্য ডিটারমিনেন্ট 3/3 the minor of the element 8, আমরা এই যে 8 টা আছে, 8 এর
যে আমরা মাইনরটা বের করতে চাচ্ছি সেটা কত হবে, এই সেকেন্ড যে কলামটা আছে এটা ভ্যানিশ হয়ে যাবে, ফার্স্ট যে রোটা আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে। আমরা কিন্তু এখন প্রথম যে এলিমেন্ট আছে সেটা না, দেখো সেকেন্ড এলিমেন্ট 8 এর আমরা মাইনর বের করতে চাচ্ছি। সো আমাদের এখানে 8 এর কলামটা এবং রোটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমাদের এলিমেন্ট থাকে 6 4 3 1, রাইট? সো আমার M12 যে এলিমেন্টটা এটা যে মাইনরটা আসবে সেটা আমরা দেখো 6 4 3 1। আমরা কিন্তু ইগনোরিং দ্য প্রেসক্রাইবড সাইন, আমরা তো সাইনটা কিন্তু ইগনোর করছি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কত আসে দেখো, 6 মাইনাস 3 4 12, তাহলে 6 মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস 6, অর্থাৎ এই যে ডিটারমিনেন্ট টুকু আছে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আসছে আমার কত, মাইনাস 6। এটা আমার এই এলিমেন্টের 8 এলিমেন্টের। বাট যদি আমরা কোফ্যাক্টর বের করতাম এই সেম এলিমেন্টে তাহলে কি আসতো, বলা হচ্ছে দেখো বাট দ্য কোফ্যাক্টর অফ দ্য সেম এলিমেন্ট ইজ C12 মাইনাস M12, কারণ C12 মিন্স -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, -1 to the power 1 plus 2 means -1 equal to, sorry, -1 to the power 3, দেন আমার মাইনাস চিহ্নটা থেকে যায়, তাই না? যেহেতু সেকেন্ড এলিমেন্ট, এটা আমরা বলছি ফার্স্ট এলিমেন্টটা পজিটিভ হবে, সেকেন্ড এলিমেন্টটা নেগেটিভ হবে। সো আমরা মাইনাস দিয়ে আবার M2 কে লিখছি, M12 কে লিখছি, দেখো কত, M12 আমার তো এমনিতেই মাইনাস, তার সামনে আরেকটা মাইনাস, সো আচ্ছা ভুল হচ্ছে মনে হচ্ছে, এটা 6 হবে, দেখছো টাইপিং এটা প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা মাইনাস হবে না, হ্যাঁ টাইপিং এ মিস্টেক আছে, তোমরা একটু কারেকশন করে নিও, আমি তোমাদের কারেকশন কপি দিব। সো দেখো বলা হচ্ছে দ্য কোফ্যাক্ট অফ দ্য সেম এলিমেন্ট ইজ, এটা প্লাস হবে, হ্যাঁ এটা মাইনাস না, এটা প্লাস হবে। আমরা দেখছি যে মাইনরটা আসছে -6, বাট সেই একই এলিমেন্টের কোফ্যাক্টর আসছে +6, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। Because I plus j, I plus j means number of row plus number of column, so 1 plus 2, এখানে সেকেন্ড কলাম নেওয়া আছে এবং ফার্স্ট রো নেওয়া আছে, so I plus 2 equal to 3 is odd. Similarly the cofactor of the element 4, আগে মাইনাস আছে, আমাদের এলিমেন্ট 4 এখানে কি আসছে দেখো, এলিমেন্ট 4 বলতে আমাদের দেখো সেকেন্ড রো থার্ড কলাম, তার মানে 2 plus 3, Cij যে I plus j সেটা হবে 2 plus 3 ইকুয়াল টু এখানে মাইনাস M23, আমাদের M23 কত আসে 9832, আর আমাদের এখানে যেহেতু 2 plus 3 5 হয়, সো -1 টু দি পাওয়ার 5, সো মাইনাস থেকে যাচ্ছে, কিন্তু আমাদের দেখো 9 2 আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসে 18, আর 3 8 24, সো 18 মাইনাস 24 বা 18 মাইনাস 24, তাহলে আমাদের থাকে -6, এবং -6 কে যখন আমরা আবার এই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি তখন আমাদের চলে আসছে 6। সো এইভাবে তোমাদের কোফ্যাক্টর এবং মাইনার ফাইন্ড আউট করতে হবে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আমরা নেক্সট লাস্ট টপিক আমরা দেখি যে লাপ্লেস এক্সপ্যানশন এন্ড হায়ার অর্ডার ডিটারমিনেন্টস। আমরা এত সময় টু অর্ডার বা সেকেন্ড অর্ডার এবং থার্ড অর্ডার যে ডিটারমিনেন্ট দেখেছি সেটা আমরা দেখলাম যে কিভাবে ডিটারমিনেন্ট ভ্যালু বের করা যায়, বাট আমরা যখন লাপ্লেস আরো হায়ার অর্ডারে যাব, যে আমরা 4 অর্ডারে যাচ্ছি বা 5 অর্ডারে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিভাবে ডিটারমিনেন্ট বের করব। সো বলা হচ্ছে লাপ্লেস এক্সপ্যানশন ইজ এ মেথড ফর ইভালুয়েটিং ডিটারমিনেন্টস ইন টার্মস অফ কোফ্যাক্টরস। আমরা যত সময় যেটা দেখেছি, it thus simplifies matters by permitting higher order determinants to be established in terms of the lower order determinants, অর্থাৎ আমরা lower order determinants এর মাধ্যমে higher order determinants বের করার যে সিস্টেম সেটাকে আমরা বলছি Laplace expansion. Laplace expansion of a third order determinant can be expressed as, এত সময় আমরা এটাই করেছি, এখানে দেখো মাইনাস চিহ্ন কিন্তু দেওয়া নাই, কারণ C12 means এটা মাইনাস, C12 means এটা মাইনাস হয়ে যাবে, কারণ আমরা যখন এই কোফ্যাক্টরের ভ্যালুটা বসাবো সেটা আমাদের যে রেজাল্ট দিবে সেটা এখানে মাইনাস হয়ে যাবে। সো আমরা একটু এক্সাম্পলে চলে যাব সরাসরি। আমরা লাপ্লেস এক্সপ্যানশন ফর এ ফোর্থ অর্ডার ডিটারমিনেন্ট ইজ, আমরা বলতে যাচ্ছি দেখো A11 C11 A12 C12 A13 C13 ডট ডট এভাবে 14 পর্যন্ত হয়। the cofactors are third order subdeterminants
খেয়াল করো, আমরা বলছি এই যে C11 বলছি, এটা আমাদের যেহেতু চারটা রো 4টা কলাম থাকবে, সো আমরা যে আমাদের C11 C12 C13 C14 এগুলো আমরা বলছি সাব ডিটারমিনেন্ট হবে। সেগুলো সাব ডিটারমিনেন্টকে আমরা কি করব, আবার সাব ডিটারমিনেন্ট করব। একটু খেয়াল করো, আমরা প্রথমে একবার ডিটারমিনেন্ট করব, সেটাকে আবার আমরা সাব ডিটারমিনেন্টে যাব। আমাদের এই যে এক্সাম্পলটা আছে, আমি একটু জুম আউট করি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমাদের এই যে ডিটারমিনেন্ট আছে, দেখো এটা 4x4 অর্ডারের, সরি ম্যাট্রিক্সটা আছে এটা 4x4 অর্ডারের। এখন এখান থেকে যদি আমরা ডিটারমিনেন্ট বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সো আমরা আগেই বলে নিচ্ছি যে আমাদের যে ফর্মুলাটা আছে A11 C11, অর্থাৎ আমাদের A11 এটার এখন আমাদের যে কোফ্যাক্টর থাকবে কত, এই 2 এলিমেন্ট, অর্থাৎ ফার্স্ট রোর ফার্স্ট কলামের যে 2 এলিমেন্ট, এটা যদি আমরা A11 বলছি, এই A11 এর আমাদের এখন ডিটারমিনেন্ট ভ্যালু থাকবে কত, এই 3/3 যে সাব ম্যাট্রিক্সটা হবে সেটা 251 214 432, এই 3/3 ডিটারমিনেন্টের 3/3 যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা আমার ডিটারমিনেন্ট বের করতে হবে। অর্থাৎ এই A ম্যাট্রিক্সের একটা সাব ম্যাট্রিক্স হয়ে যাবে এই 3/3 ম্যাট্রিক্সটা। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যখন অন্যান্য এলিমেন্ট গুলোতে যাব, একই কন্ডিশন ফলো করতে হবে। এবং আমরা এখন দেখো C11 কিভাবে পাচ্ছি, A11 তো আমাদের গিভেন আছে 2 একটা নাম্বার, এখন আমরা C11 কিভাবে পাবো? ওই যে বললাম, ফার্স্ট রো আর ফার্স্ট কলাম ডিলিট করার পর যে এলিমেন্ট গুলো থাকবে সেটাকে আমরা বসাবো। আর আমরা এখন ওই যে সব জায়গাতেই দেখো -1 দিয়ে লিখছি বোঝার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে। -1 এর পাওয়ার কি C11 যেহেতু, তাহলে 1 + 1 দিচ্ছি। ঠিক একইভাবে আমরা সবগুলা এলিমেন্ট সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, আমরা চারটা ফার্স্ট রোতে যে 4টা এলিমেন্ট আছে, 4টা এলিমেন্টেরই আমরা ডিটারমিনেন্ট বা কোফ্যাক্টর বসিয়ে নিয়েছি। এখন আমরা দেখছি যে এই যে এখানে ফার্স্ট যে আমাদের A11 এর সাথে C11 আছে, এখন C যে 11 আছে, C11টা কি, এটা আবার 3/3 অর্ডারের একটা ডিটারমিনেন্ট, তাই না? সো আমাদের এই 3/3 অর্ডারকে আবার ভাঙতে হবে। এই 2 দেখো থেকে গেল, যেহেতু আমার -1 টু দি পাওয়ার 2, সো এটা প্লাস হয়ে যাচ্ছে, সো আমরা 2 বসিয়ে রাখছি। এখন আমাদের এখানে 251 214 432, এখানে দেখো আমাদের আবার এই যে ডিটারমিনেন্টটা আছে সেটাকে আমার বের করার জন্য কি করতে হচ্ছে, যে 2 রাখতে হচ্ছে। এই 2 আমি এখানে রেখে দিলাম, তাহলে আমার ফার্স্ট যে রোটা আছে এবং ফার্স্ট যে কলামটা আছে সেটা ভ্যানিশ করে দিচ্ছি। তাহলে আমার নেক্সট পয়েন্ট থাকে 1432, 1432 আমি এখানে রেখেছি। তারপরে আমার 5, এই 5 এর সামনে মাইনাস আসছে, আমরা সুবিধার্থে তো লিখছি না, যেহেতু আমরা বুঝতে পারছি একটা প্লাস পরটা মাইনাস হবে, সো মাইনাস দিয়ে আমরা এখন কি রাখছি, এই রো এবং এই কলামটা ভ্যানিশ করে দিচ্ছি। দেন আমাদের এলিমেন্ট থাকে 2442, সেটা আমরা রেখেছি। সো এইভাবে প্রতিটা আমরা ভেঙে 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 করার পরে দেখো আমরা সাব ডিটারমিনেন্ট এবং সেই সাব ডিটারমিনেন্ট থেকে আবার সাব ডিটারমিনেন্ট করছি, করার পরে আমরা অনেক বড় একটা হিউজ ক্যালকুলেশন, দেন আমরা ভ্যালু পাচ্ছি অনলি 6। সো আমাদের যে 4/4 ম্যাট্রিক্সটা ছিল, সেই 4/4 ম্যাট্রিক্সটার এই গিভেন ম্যাট্রিক্সে এটার আমরা ডিটারমিনেন্ট ভ্যালু পাচ্ছি 6। সো বুঝতে পারছো, লাপ্লেস এক্সপেনশনের মাধ্যমে আমরা যে 4/4 অর্ডার যে ম্যাট্রিক্স আছে বা 5/5 অর্ডার যে ম্যাট্রিক্স আছে সেখান থেকে আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে পারি। দেখি তোমাদের